আজকে লেকচার নাম্বার 11 এর যে টপিকসটা পড়তে চলেছি সেটা হচ্ছে কি না পোটেনশিওমিটার। পোটেনশিওমিটার পোটেনশিওমিটারের সাহায্যে আমরা কি করে থাকি না পোটেনশিওমিটারের সাহায্যে নিখুঁত ভাবে পোটেনশিয়াল ডিফারেন্স মানে নিখুঁত ভাবে বিভব প্রভেদ পোটেনশিয়াল ডিফারেন্স, যেটাকে আমরা শর্ট ফর্মে বলবো পিডি, হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স পরিমাপ করে থাকি। কিন্তু আমরা তো আরো জেনেছি কি না ভোল্ট মিটার, এই যন্ত্রটার সাহায্যেও তো আমরা কি করে থাকি, একেও তো আমরা পোটেনশিয়াল ডিফারেন্স পরিমাপে ব্যবহার করা হয়। তাহলে এই ভোল্ট মিটারটাকে আমরা কখন ব্যবহার করব আর পোটেনশিওমিটারটাকেও আমরা কখন ব্যবহার করব? না দুটোর ব্যবহারের ক্ষেত্রে একটু পরিবর্তন আছে কি না যখন আমরা একাধিক পোটেনশিয়াল ডিফারেন্স আমরা পরিমাপ করতে যাব, তখন আমরা ভোল্টমিটার ইউজ করব। আর যখন একটা পোটেনশিয়াল ডিফারেন্স আমরা পরিমাপ করতে যাব সেটাও আবার নিখুঁত ভাবে, তখন আমরা পোটেনশিওমিটার ব্যবহার করব। বোঝা গেছে? তখন আমরা কি ব্যবহার করব? পোটেনশিওমিটার ব্যবহার করব। ক্লিয়ার? তাহলে আজকে আমরা যেটা পড়বো যে পোটেনশিওমিটারের সাহায্যে আমরা কি পোটেনশিওমিটারটাকে আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তাহলে পোটেনশিওমিটারের ইউজেস, তাহলে পোটেনশিওমিটারের ইউজেসটা কোথায় কোথায় হয়ে থাকে না, 1 নম্বর কোন সেল মানে ব্যাটারি, কোন সেলের ইএমএফ পরিমাপ করতে পোটেনশিওমিটার ব্যবহার করা হয়। সেকেন্ড হচ্ছে কি না দুটি সেলের ইএমএফ কম্পেয়ার করতে ব্যবহার করা হয়। 3 নম্বর হচ্ছে কি না 3 নম্বর কোন সেলের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স, কোন সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স পরিমাপ করতে ব্যবহার করা হয়। তাহলে কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি? এক, কোন সেলের ইএমএফ পরিমাপ করতে ব্যবহার করব, দুটো সেলের ইএমএফ কম্পেয়ার করতে ব্যবহার করব, আবার কোন সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স নির্ণয় করতেও আমরা পোটেনশিওমিটার ব্যবহার করব। ক্লিয়ার? তাহলে এইটুকু লিখে নাও তাড়াতাড়ি, দিলে প্রথম ইউজেসটা আমরা প্রমাণ করতে যাব। তাড়াতাড়ি লিখে নাও। আচ্ছা, পড়ার সাথে সাথে যদি তোমরা খাতা কলম নিয়েও বসো তাহলে কিন্তু খাতা কলম মাস্ট রাখতেই হবে, না হলে কিন্তু পড়া বোঝা যাবে না।
খাতা কলমটাকেও মাস্ট সাথে পাশে রাখবেই। এবারে ধরো পোটেনশিওমিটার আমি একটা আঁকতে চলেছি। সাপোজ এটা একটা 1 মিটার দৈর্ঘ্যের একটা তার ধরে নাও, 1 মিটার দৈর্ঘ্যের একটা তার। এবার এই তারের সাথে আমরা কি করেছি, সাপোজ ধরে নাও ব্যাটারি কানেক্ট করেছি। তাহলে এই ব্যাটারির বিভব সাপোজ ধরে নাও ভি। এই তারের লেন্থটা সাপোজ এখন 1 মিটার নয়, তারের লেন্থটা ধরে নাও সাপোজ এল। তাহলে এই তারের, তাহলে এই ব্যাটারির নেগেটিভ সাইডের বিভবটা কত হয়ে যাবে, মিনিমাম 0, আর পজিটিভ সাইডের বিভবটা ম্যাক্সিমাম ভি। তাহলে মিনিমাম সাইডের বিভব যদি 0 হয়, এটা 0, তো এটা 0, তো এটাও 0, আর এটাও ভি, তো এটাও ভি, তো এটাও ভি। তাহলে এই তারের দুই প্রান্তের বিভব কত, না দুই প্রান্তের বিভব হচ্ছে কত, না ভি। তারের দুই প্রান্তের বিভব ভি। তাহলে একটা জিনিস দেখো, তাহলে লেন্থ যখন এল সেন্টিমিটার বা এল মিটার, যাই হোক, লেন্থ যখন এল মিটার বা এল সেন্টিমিটার যা খুশি, তখন পোটেনশিয়াল ডিফারেন্স কত, না ভি। তখন পোটেনশিয়াল ডিফারেন্স কত, ভি। লেন্থ যখন 1 সেন্টিমিটার হবে, আমি ধরো সেন্টিমিটারে আমি ধরলাম, এটাকে আমি সেন্টিমিটারে ধরলাম, তাহলে লেন্থটা যখন 1 সেন্টিমিটার হবে, তখন আমি কত পাবো, ভি বাই এল। তাহলে 1 সেন্টিমিটারে কি পরিমাণ পোটেনশিয়াল ডিফারেন্স হয়ে থাকে তাকে আমরা কি বলে থাকি, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। তাকে আমরা বলে থাকি পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। তাহলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কে আমরা কি সাইন দ্বারা ডিনোট করে থাকি, না কে সাইন দ্বারা ডিনোট করে থাকি। তাহলে ভি ডিভাইড বাই এল। ক্লিয়ার করতে পেরেছি, ক্লিয়ার করা গেছে। সাপোজ ধরো না এই তারটা 1 সেন্টিমিটার দৈর্ঘ্যে আমি কি পেয়েছি, নাল পয়েন্ট পেয়েছি। এই তারটা 1 সেন্টিমিটার দৈর্ঘ্যে আমি নাল পয়েন্ট পেয়েছি। তাহলে এই 1 সেন্টিমিটার দৈর্ঘ্যে যদি আমি নাল পয়েন্ট পাই, তাহলে এই 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের বিভব প্রভেদ কত হবে, না এল সেন্টিমিটারে এই 1 সেন্টিমিটারে এত, তাহলে 1 সেন্টিমিটারে কত হবে, ভি এক্স ডিভাইড বাই এল। ক্লিয়ার করা গেছে। তাহলে এই 1 সেন্টিমিটারের বিভব প্রভেদ কত হবে, ভি এক্স ডিভাইড বাই এল। বোঝা গেছে। তাহলে এই পয়েন্টটা যদি এ হতো, এই পয়েন্টটা যদি বি হতো, এই পয়েন্টটা যদি সি হতো, তাহলে কি বলতে পারতাম, তাহলে ভি এসি। তাহলে এই এসি দৈর্ঘ্যের তারের বিভব প্রভেদ কত, না ভি এক্স ডিভাইড বাই এল। তার মানে আমরা কি বলতে পারতাম, ভি বাই এল মানে হচ্ছে কি, কে। তাহলে কে এক্স। ক্লিয়ার হয়েছে। দেখো তারটা এল সেন্টিমিটার দৈর্ঘ্যের ছিল, তাহলে এল সেন্টিমিটার দৈর্ঘ্যের বিভব প্রভেদের পার্থক্য কত ছিল, এর পাশে জি 0, এর পাশে ভি। তাহলে বিভবের তার পোটেনশিয়াল ডিফারেন্স কত ছিল, ভি। তাহলে 1 সেন্টিমিটারের পোটেনশিয়াল ডিফারেন্স কত, ভি বাই এল। তাহলে এই 1 সেন্টিমিটারে যে পরিমাণ পোটেনশিয়াল ডিফারেন্স হয়ে থাকে তাকেই আমরা কি বলে থাকি, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। তাকে আমরা কে চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে কে ইকুয়াল টু আমি কি বলতে পারবো, ভি বাই এল। কে ইকুয়াল টু আমি কি বলতে পারবো, ভি বাই এল। তাহলে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের জন্য ধর নাল পয়েন্ট এখানে, বা আমি সাপোজ কোন একটা পয়েন্টও ধরতে পারি, তাহলে এই 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের মধ্যে কি পরিমাণ পোটেনশিয়াল ড্রপ হবে, না Vx বাই L। তাহলে 1 সেন্টিমিটারে কত হবে, Vx বাই L। ক্লিয়ার করতে পেরেছি। তাহলে VAC, তাহলে এইটুকু ডিসটেন্সের জন্য পোটেনশিয়াল ড্রপ কত, VAC। তাহলে VAC ইকুয়াল টু কত, না 1 সেন্টিমিটারের জন্য পোটেনশিয়াল ড্রপ যদি এত হয়ে থাকে, তাহলে VAC ইকুয়াল টু Vx বাই L ইকুয়াল টু Kx। ক্লিয়ার হয়েছে। এটুকু বোঝা গেছে, এটুকু বোঝা গেছে। দেখো তারপরে করছি দেখো। এবারে আমরা কি করব, তাহলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট আমরা বার করার
শিখে গেছি। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আমরা প্রথম ইউজেস এর প্রথম পয়েন্ট আমরা কি দেখেছিলাম না, কিভাবে আমরা কোন সেলের ইএমএফ পরিমাপ করব, কিভাবে আমরা কোন সেলের ইএমএফ পরিমাপ করব। তাহলে এটা মুছে দিই, তোলা গেছে তো? দেখো কিভাবে আমরা কোন সেলের ইএমএফ পরিমাপ করব। তাহলে হাউ টু মেজার, কোশ্চেনটা কি, প্রথম কোশ্চেনটা আমরা কি লিখেছিলাম, যেটা লিখেছিলাম সেটা হচ্ছে কি, হাউ টু মেজার ইএমএফ, হাউ টু মেজার ইএমএফ অফ সেল, কিভাবে আমরা কোন সেলের ইএমএফ পরিমাপ করব। ক্লিয়ার? তাহলে এবারে দেখো এই সাইডেই করি, সাইডে করি। হয়েছে? ক্লিয়ার? ব্যাস, এটা সাপোজ ভি বিভব। তাহলে এবারে কি করব না, কোন সেলের আমরা কি করব, কি চলে এসছে, তাহলে এটা হচ্ছে 0 বিভব, এটা হচ্ছে ভি বিভব, তো এর পাশে 0, এর পাশে হচ্ছে কত, ভি। তাহলে এবার আমরা কি বলতে চেয়েছি, কিভাবে কোন সেলের ইএমএফ আমরা পরিমাপ করব। তাহলে এর সাথে আমরা একটা কি করব, এর সাথে একটা আমরা ইএমএফ লাগিয়ে দেব, একটা সেল লাগিয়ে দিলাম। এবারে এই সেল থেকে আমরা একটা কি করব, জকির সাহায্যে গ্যালভানোমিটার দিয়ে একটা গ্যালভানোমিটার লাগালাম, এটা হচ্ছে গ্যালভানোমিটার। তাহলে এর ইএমএফটা হচ্ছে কত, সাপোজ ই। ব্যাস, তাহলে এই পয়েন্টটা যদি আমার 0 হয়ে থাকে, আচ্ছা এরকম করে টানা যাবে, তাহলে এটা যদি 0 হয়, এটা 0, এটা 0, তাহলে এই পয়েন্টটাও 0, তাহলে এটাও ভি, এটা ভি। তাহলে ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আমাকে এর ইএমএফটা আমাকে বার করতে হবে। তাহলে এইখানে একটা দেখার বিষয় আছে কি, আমি নাল পয়েন্টটা কোথায় পেয়েছি, নাল পয়েন্টটা আমি সি পয়েন্টে পেয়েছি। তাহলে এই ডিসটেন্সটা আমার কত, এক্স। সাপোজ ডিসটেন্সটা হচ্ছে আমার কত না এক্স। আমি নাল পয়েন্টটা কোথায় পেয়েছি না এই সি পয়েন্টে পেয়েছি। ভালো করে লিখি, নাল পয়েন্টটা হচ্ছে সি পয়েন্ট। তাহলে এখন জিনিসটা দেখো, এখন জিনিসটা একটা জিনিস লক্ষ্য করো, একটা জিনিস খেয়াল করো কি, যেহেতু গ্যালভানোমিটারটা নাল পয়েন্ট দেখাচ্ছে, যেহেতু গ্যালভানোমিটারটা নাল পয়েন্ট দেখাচ্ছে, সেহেতু আমি কি বলতে পারি, গ্যালভানোমিটারটা যদি নাল পয়েন্ট দেখায় সেহেতু আমি কি বলতে পারি, তাহলে এই জি এর মধ্য দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না। আমি একটা এখানে আরেকটা জিনিস, যে এই যে কোষটা, এই কোষটার তো একটা অভ্যন্তরীণ রোধ রয়েছে, যেটাকে আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্স বলছিলাম। দেখো তাহলে এবারে জিনিসটা দেখো, তাহলে এটা একটা লুপ পেয়েছি, এটাও একটা লুপ পেয়েছি। তাহলে গ্যালভানোমিটারের মধ্য দিক দিয়ে যদি কারেন্ট ফ্লো যদি না করে, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যদি কারেন্ট ফ্লো যদি না করে, তাহলে আমরা কি দেখব, তাহলে এটা 0, এটাও 0, তার মানে এর মধ্য দিক দিয়ে কারেন্ট ফ্লো করছে না, এর মধ্য দিক দিয়েও কারেন্ট ফ্লো করছে না।
কিন্তু এই যে ইএমএফটার মধ্য দিয়ে তো কারেন্ট ফ্লো করতে পারে, এটা যদি জিরো হয়, এটা তো জিরো, তাহলে এই যে কোষটা আছে, এই কোষটার বিভব কত, ই, তাহলে এই কোষটার মধ্য দিয়ে তো কারেন্ট ফ্লো করবে। কিন্তু এর মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো না করার জন্য এই রেজিস্ট্যান্সটার মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না, তাহলে এই অভ্যন্তরীণ রেজিস্ট্যান্সের দ্বারা কোনো পটেনশিয়াল ডিফারেন্সের সৃষ্টি হচ্ছে না। তাহলে স্মল আর এর দ্বারা কোনো পটেনশিয়াল ডিফারেন্সের পরিবর্তন হয় না। কারণ কি না, কারণ সি পয়েন্ট নাল পয়েন্ট নির্দেশ করে। তাহলে নাল পয়েন্ট নির্দেশ করা মানে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে, অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না। তাহলে এই রেজিস্ট্যান্সের মধ্য দিক দিয়ে পটেনশিয়াল ডিফারেন্স যদি আমাকে বার করতে হয়, তাহলে আই ইন্টু আর, তাহলে আই যদি জিরো হয় তাহলে জিরো ইন্টু আর মানে হচ্ছে জিরো, সেই জন্যই আমি লিখেছি তাহলে এর মধ্য দিক দিয়ে কোনো পটেনশিয়াল ডিফারেন্স সৃষ্টি হচ্ছে না। তাহলে কেবলমাত্র তাহলে এর মধ্য দিক দিয়ে যদি কোনো পটেনশিয়াল ডিফারেন্স যদি সৃষ্টি না হয়, তাহলে এই পয়েন্টে যদি ই হয়, তাহলে এই পয়েন্টও ই, এইখানে যদি কোনো একটা পয়েন্ট ধরে রাখতাম তাহলে এই পয়েন্টও ই, তাহলে এই পয়েন্টটাকে যদি ধরো সাপোজ আমি এটাকে এ, এটাকে বি, সি, এটাকে নাম দিলাম তো ডি, এটাকে নাম দিলাম ই, তাহলে দেখো এ ই, তাহলে এর বিভব হচ্ছে জিরো আর সি পয়েন্টের বিভব হচ্ছে ই, ডি পয়েন্টের জিরো, ই পয়েন্টের বিভব হচ্ছে ই, ক্যাপিটাল ই পয়েন্টের বিভব কত, ই, তাহলে এই পয়েন্টের বিভবের ডিফারেন্স সেম, এই পয়েন্টের বিভবের ডিফারেন্সও সেম, জিরো মাইনাস ই, এখানেও জিরো মাইনাস ই, তাহলে এই পয়েন্টের পটেনশিয়াল ডিফারেন্স সেম, এই পয়েন্টেরও পটেনশিয়াল ডিফারেন্স সেম। তাহলে দুটো পয়েন্টের পটেনশিয়াল ডিফারেন্স যদি সেম হয় তাহলে এই লুপের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না। যেহেতু লিখো জিনিসটা হচ্ছে কি, যেহেতু এ ও সি এর পটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল টু জিরো মাইনাস ই, এবং ডি ও ক্যাপিটাল ই এর পটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল টু জিরো মাইনাস ই, তাহলে দুটি পয়েন্টের পটেনশিয়াল ডিফারেন্স কি হচ্ছে, সেম, অর্থাৎ এসি দৈর্ঘ্যের পিডি ইকুয়াল টু ডিই এর পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে কি সেম। অতএব এ সি ই ডি এ লুপের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? তাহলে এই লুপের মধ্য দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না। তাহলে এপাশ দিয়ে যদি কারেন্ট ইকুয়াল টু আই ইকুয়াল টু জিরো, এপাশ দিয়ে কারেন্ট আই ইকুয়াল টু জিরো। বোঝাতে পেরেছি? তাহলে এই লুপের মধ্য দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না। তাহলে এই লুপের মধ্য দিক দিয়ে যদি কোনো কারেন্ট ফ্লো যদি না করে, তাহলে এই দৈর্ঘ্যের বিভবটা কত ছিল, এই দৈর্ঘ্যের সাপেক্ষে বিভবটা কত ছিল? তাহলে এই দৈর্ঘ্যের সাপেক্ষে বিভব আমি বার করতে পারবো না, যেহেতু
এইখান থেকে এইটুকু তারের দৈর্ঘ্যটা আমার কত এল, এইখান থেকে এইটুকু তারের দৈর্ঘ্যটা কত ছিল এল, তাহলে এর পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট আমি কত পাবো, তাহলে পোটেনশিয়াল এখানটা লিখো তারের পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কত না ভি ডিভাইড বাই এল। তাহলে এক্স দৈর্ঘ্যের জন্য পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কত হবে না এক্স দৈর্ঘ্যের জন্য, তাহলে এক্স দৈর্ঘ্যের জন্য বিভব কত হবে না ভি এক্স ডিভাইড বাই এল। তাহলে এক্স দৈর্ঘ্যের জন্য বিভব প্রভেদ কত ভি এক্স ডিভাইড বাই এল। তাহলে এই এক্স দৈর্ঘ্যের এখানটায় কত 0, এখানটায় বিভব কত ই স্মল ই। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে ই ইকুয়াল টু ভি এক্স ডিভাইড বাই এল। তাহলে এই বিভবটা কত, এই বিভবটা কত 0 মাইনাস ই, তার মানে হচ্ছে কত ই। তাহলে যে বিভবটা আমি পেয়েছি Vx বাই এল সেটা অবশ্যই স্মল এর সাথে সমান। তাহলে যে কোনো একটা সেলের ক্ষেত্রে আমরা তার ইএমএফ বার করতে পারলাম। তাহলে এর সামারিটা একটু আরেকবার বলে দিই। সাপোজ এটা একটা তার ছিল, এই তারের দৈর্ঘ্যটা কত ছিল এই, আমি কি করেছি একটা ব্যাটারির সাথে লাগিয়েছি, এটা একটা কি ব্যাটারি, এটা একটা ব্যাটারি। তাহলে একটা ব্যাটারির সাথে লাগিয়েছি, এই ব্যাটারির সাথে লাগিয়েছি, আমাকে একটা কোনো একটা সেল দিয়েছে, এই সেলটা হচ্ছে কি আননোন, এই সেলটা হচ্ছে আননোন। তাহলে এই একটা আননোন সেলের ইএমএফ আমি কি করে বার করব, তখন আমি কি করলাম, এই আননোন সেলের একটা তো রেজিস্ট্যান্স অবশ্যই থাকে, আননোন সেলের একটা রেজিস্ট্যান্স অবশ্যই থাকবে। তাহলে এই রেজিস্ট্যান্সটাকে আমি শো করিয়েছি, তাহলে এই সেলটার দু সাইডে দুটো বিন্দু নিয়েছি, ডি আর একটা ই একটা। এবারে ওই ই বিন্দুর সাথে আমি একটা গ্যালভানোমিটার যুক্ত করেছি। এবারে ওই গ্যালভানোমিটারের জকিটাকে এমন ভাবে পজিশনে রেখেছি যেখানে নাল পয়েন্ট সৃষ্টি হয়। নাল পয়েন্ট সৃষ্টি হওয়া মানে গ্যালভানোমিটারের মধ্য দিক দিয়ে কোনো কারেন্ট যাবে না। তাহলে গ্যালভানোমিটারের মধ্য দিক দিয়ে যদি কারেন্ট না যায় তাহলে এই পাশে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, তাহলে এই অভ্যন্তরীণ রেজিস্ট্যান্সের মধ্য দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, তাহলে অভ্যন্তরীণ রেজিস্ট্যান্সের দ্বারা কোনো বিভব পতন হচ্ছে না। তাহলে বিভব পতন না হওয়া মানে অভ্যন্তরীণ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে পটেনশিয়াল ডিফারেন্স আমি কত পেয়েছি 0। তাহলে এই ইএমএফ এর মধ্যে এই সেলটার তো একটা ইএমএফ তো অবশ্যই আছে, তাহলে এই সেলটা থেকে তো তাহলে কেবলমাত্র স্মল ই পরিমাণ বিভব বিনির্গত হবে। তাহলে এই বিন্দুতে বিভব যদি ই হয়ে থাকে তাহলে এই বিন্দুতে বিভব কত হচ্ছে ই, তার কারণ এর দ্বারা তো কোনো পটেনশিয়াল ড্রপ হচ্ছে না। তাহলে এখানেও যদি ই হয় তাহলে এখানেও ই, এখানেও যদি ই হয় তাহলে এখানেও ই। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এখানে যদি ই হয় তাহলে এর মধ্যে দিক দিয়ে কোনো পটেনশিয়াল ড্রপ হচ্ছে না, তাহলে এখানেও ই। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এ বিন্দু আর সি বিন্দুর সাপেক্ষে এবারে দেখো, তাহলে এ বিন্দু সাপেক্ষে এ বিন্দু 0, সি বিন্দু হচ্ছে ই বিভব। ডি আর ই এর সাপেক্ষে দেখো, ডি বিন্দুতে 0, ই বিন্দুতে ই। তাহলে এই দুটোর বিভবের পার্থক্য 0 মাইনাস ই মানে ই, ডি মাইনাস ডি আর ই বিন্দুর বিভবের পার্থক্য কত হবে 0 মাইনাস স্মল ই, ই সমান ই স্মল ই। তাহলে দুটো প্রান্তের মধ্যে বিভবের পার্থক্য যদি আমি সেম দেখি তাহলে এই লুপের মধ্য দিকে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, সেটাই আমরা লিখলাম। তাহলে এই পজিশনে আমি দেখলাম কি এই লুপের মধ্য দিকে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। তাহলে এই লুপের মধ্য দিকে কারেন্ট ফ্লো হচ্ছে না যখন, তখন এই ডিসটেন্সের সাপেক্ষে বিভবটা কত ছিল না ই। তাহলে এই ডিসটেন্সের সাপেক্ষে তারের পটেনশিয়াল গ্রেডিয়েন্ট আমরা আগে থেকে বের করে নিয়েছি। তাহলে এই ডিসটেন্সের সাপেক্ষে বিভবটা কত হবে Vx বাই এ। তাহলে এই ডিসটেন্সটাই তো 0 মাইনাস ই স্মল ই, তার মানে তো এই বিভবটা যা হবে Vx বাই এল এর সাথে সমান হবে, সেটাই তো আমি লিখলাম, সেটাই আমরা লিখলাম Vx বাই এল। ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবে আমরা যে কোনো একটা সেলের ইএমএফ আমরা বার করতে পারি।
এইভাবে আমরা যে কোনো একটা সেলের ইএমএফ বার করতে পারি। ক্লিয়ার? দেখো এরপরে কিছু কিছু নিউমেরিক্যাল করব, আরো সহজ হয়ে যাবে, জিনিসটা সহজ হয়ে যাবে। লক্ষ্য করো, সাপোজ এই একটা ব্যাটারি, এই ব্যাটারির সাপেক্ষে আমি তারটা লাগিয়েছি, তাহলে এর সাপেক্ষে আমাকে কি করতে হবে, একটা সেলের নাল পয়েন্ট আমি কততে পেয়েছি, সাপোজ ধরে নাও এটা হচ্ছে সাপোজ ধরো এই তারটার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, তারটার দৈর্ঘ্য কত, 10 মিটার। এই ব্যাটারিটা দিয়েছে হয়তো 20 ভোল্টের, সেলটা দিয়েছে 8 ভোল্টের, নাল পয়েন্টটা আমি কত পেয়েছি, সাপোজ ধরো x সেন্টিমিটার ডিস্টেন্সে পেয়েছি, নাল পয়েন্টটা আমি কত সেন্টিমিটার ডিস্টেন্সে পেয়েছি, x সেন্টিমিটার পেয়েছি। তাহলে এই জকের সাহায্যে যেটা আমরা দেখেছি সেটা আমরা কি দেখলাম, এই জকের সাহায্যে আমরা যেটা দেখলাম সেটা কি না, জকের সাহায্যে আমি এর নাল পয়েন্টটা খুঁজে পেয়েছি। তাহলে আমাদের ফর্মুলা কি, তাহলে এটা যদি 0 হয়, এটা 0, এটা 0, এটা 0, তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো যখন করছে না, এই ব্যাটারি দিয়ে যদি ই বিভব যদি যায়, তাহলে এই ই বিভবটা মানে হচ্ছে কি 8 ভোল্ট, তাহলে এখানেও ই, তো এখানেও ই, তাই তো। তার মানে এই পোটেনশিয়াল ড্রপ ইকুয়াল টু এই পোটেনশিয়াল ড্রপ, বোঝা যাচ্ছে? তাহলে এই পোটেনশিয়াল ড্রপটা হচ্ছে কত, ই ভোল্ট ই। তাহলে ফর্মুলা আমরা কি পেয়েছি, ই ইকুয়াল টু ভি এক্স ডিভাইড বাই এ। তাহলে ইটা হচ্ছে কত, 8 ভোল্ট, 8, ভিটা হচ্ছে কত, আমাকে ভিটা কত দিয়েছে না, ভিটা দিয়েছে 20 ভোল্ট, এক্সটা কত, এক্স এক্সটা বার করতে হবে, এলটা কত আছে 10 সেন্টিমিটার দৈর্ঘ্য, 10 মিটার, এলটা হচ্ছে কত 10 মিটার, তাহলে x ইকুয়াল টু আমরা অবশ্যই বার করতে পারবো। তাহলে x ইকুয়াল টু আমরা কত পেয়ে গেলাম, 4 মিটার। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট আরেকটা অঙ্ক দেখছি, দেখো আরেকটা অঙ্ক দেখছি, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2, আচ্ছা অঙ্ক করার সাথে সাথে যদি তোমরা নিজেরাও করতে থাকো তাহলে কিন্তু ভালো। এ বি, সাপোজ এটা 20 ভোল্ট, এটা হচ্ছে 8 ভোল্ট, এটা হচ্ছে কত, এটা সাপোজ ধরলাম 10 মিটার, তো এটা আমরা কত পাবো, পেলাম ধরো x। তখন স্টুডেন্টসরা কি করবে, ঝপঝপ ঝপঝপ করে ফেলবে যে E ইকুয়াল টু Vx বাই L, V হচ্ছে 20, x ডিভাইড বাই L হচ্ছে 10, আর 8 ইকুয়াল টু কত, 8 ভোল্ট, তো 10 10 কেটে যাবে, তো x ইকুয়াল টু 4 মিটার। এইখানটাতেই ভুল হয়ে যাবে, এটা টোটালটা কেন, এইখানটায় তোমাদের মনে রাখতে হবে কি না, এই যে সোর্স, এইটা হচ্ছে কি সোর্স, এই যে সোর্সের যে ব্যাটারিটা, এই সোর্সের ব্যাটারির পোলারিটির সাথে, সোর্সের যে প্রান্তের সাথে এই প্রান্তটা কানেক্ট, এখানে নেগেটিভের সাথে কানেক্ট, তো যে সেলটা আমরা মেজার করতে যাব সেই সেলটার পোলারিটিও সেম হওয়া উচিত।
তাহলে এই পাশে আমার কি হওয়া উচিত, নেগেটিভ হওয়া উচিত, কিন্তু এই পাশে আমার আছে কি পজিটিভ, এই পাশে আছে আমার নেগেটিভ। তাহলে এই ক্ষেত্রেই ভুল হয়ে যায়। তাহলে এখানটা মনে রাখতে হবে কি না, কি মনে রাখবে না, পোলারিটি অফ দ্য ব্যাটারি, ব্যাটারি এর পোলারিটি তার মানে পোলারিটি মানে হচ্ছে কি মেরু চেঞ্জ করা যাবে না, ব্যাটারির মেরু চেঞ্জ করা যাবে না। তাহলে এর মেরুটা যে প্রান্তের সাথে যুক্ত, এর মেরুটাও সেই প্রান্তের সাথে যুক্ত হবে। এর ঋণাত্মক মেরুটা এই প্রান্তের সাথে যুক্ত, তাহলে এই সেলটার ঋণাত্মক মেরুও এই প্রান্তের সাথে যুক্ত হবে, না হলে কিন্তু ক্যালকুলেশন ভুল হবে। এই জিনিসটাকে ভালো করে মনে রাখতে হবে। ক্লিয়ার? বোঝা গেছে? এরপরে আরেকটা জিনিস এখানটা আবার একটা মনে রাখতে হবে কি না, এটা একটা সেকেন্ড কি মনে রাখবে না, এই যে ব্যাটারির ইএমএফ যেটা হচ্ছে ব্যাটারির ইএমএফটা গ্রেটার দেন অফ অ্যাপ্লাইড ব্যাটারি। অ্যাপ্লাইড সেল অফ ইএমএফ, এই ব্যাটারির ইএমএফটা অবশ্যই এই ব্যাটারির ইএমএফ এর থেকে বেশি হওয়া উচিত। তাহলে এই দুটো কন্ডিশন ইএমএফ মেজারের ক্ষেত্রে কিন্তু প্রয়োগ হবে। ক্লিয়ার? এরপরে কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 তে আমরা কি দেখছি? কোশ্চেন নাম্বার 3 দেখো, কোশ্চেন নাম্বার 3 একটু ভেরিয়াস টাইপের করব। কোশ্চেন নাম্বার 3 তোমরা সাথে সাথে নিজেরা করতে থাকো, নিজেরা করতে থাকলে কিন্তু আরো সুবিধা হবে। তোমরা সাথে সাথে করতে থাকলে আরো সুবিধা হবে। দেখো কোশ্চেন নাম্বার 3, এটা হচ্ছে এ বি হয়েছে, এটা একটা ইএমএফ, এর একটা ইএমএফ আছে, অবশ্যই আছে। সাপোজ এর একটা ইএমএফ দিয়েছে 48 ভোল্ট 12 ভোল্ট, এর 48 ভোল্ট দিয়েছে, এটা দিয়েছে 12 ভোল্ট। আর কি দিয়েছে না, এবারে বলেছে যে এবারে এই ব্যাটারির সাথে একটা রেজিস্ট্যান্স লাগিয়েছে, এই ব্যাটারির রেজিস্ট্যান্সটা দিয়েছে 4 ওহম। এই ব্যাটারির রেজিস্ট্যান্সটা দিয়েছে কত? 4 ওহম। নাল পয়েন্টটা যে বিন্দুতে পাওয়া গেছে, নাল পয়েন্টটা যে বিন্দুতে পাওয়া গেছে সেই পয়েন্টটা হচ্ছে কত? সি। সাপোজ এই বিসি নাল পয়েন্টটা যে বিন্দুতে পাওয়া গেছে, তাহলে তার আদার্সটা হচ্ছে কত? এই বিসি। তাহলে এই বিসি দৈর্ঘ্যের রোধ কত দিয়েছে না 8 ওহম। তাহলে এই দৈর্ঘ্যের রোধটা কত দিয়েছে? 8 ওহম। এবারে বললো এবারে তুমি ইএমএফটা
এবারে ইএমএফ তো দিয়ে দিয়েছে, ইএমএফ থেকে আমরা কিভাবে এক্সটাকে আমরা বার করব, কিভাবে বার করব দেখো। দেখো এটা যদি 0 হয়, এটা তাহলে 48 ভোল্ট, এটা 0 হলে এটা 0, এটা 0, ক্লিয়ার? তাহলে এর মধ্যে দিয়ে নাল পয়েন্ট যখন পেয়েছি, তাহলে এই লুপের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না। তাহলে এর এগেইনস্টে এখানে কত 12 ভোল্ট, এখানে কত 12 ভোল্ট, তাই তো? তাহলে 12 ভোল্ট যদি হয়েই থাকে, তাহলে এই তারের সাপেক্ষে বিভবটা কত? তারের দৈর্ঘ্যটা তো আমাকে দেয়নি। তারের দৈর্ঘ্যটা দিয়েছে 10 মিটার, তারের দৈর্ঘ্যটা দিয়েছে 10 মিটার। এই তারের দৈর্ঘ্যটা কত দিয়েছে? 10 মিটার। তারের দৈর্ঘ্য দিয়েছে 10 মিটার। তাহলে তারের দৈর্ঘ্য 10 মিটার দিয়েছে, তাহলে নাল পয়েন্টটা আমরা কোন বিন্দুতে পাবো? তাহলে নাল পয়েন্ট আমি যে বিন্দুতে পেয়েছি সেটা x, তাহলে নাল পয়েন্টের অপোজিটের যে দৈর্ঘ্যটা পড়ে থাকবে সেই তারের দৈর্ঘ্যটা রোধ দিয়ে দিয়েছে 8 ওহম। তাহলে নাল পয়েন্টটার ডিসটেন্সটা আমাকে বার করতে বলেছে, তাহলে x টা কি করতে বলেছে? বার করতে বলেছে। তাহলে এখন কি করে বার করব? এখন একটা জিনিস দেখো, যে এই রোধটা আর এই তারের যে রোধটা, এই তারের রোধ আর এই রোধটা এখন সিরিজে আছে। তাহলে যদি সিরিজে থাকে, আমাকে তারের রোধটা তো বার করতে হবে। আমাকে কি বার করতে হবে? এই তারের এগেইনস্টে বিভবটা বার করতে হবে। তাহলে তারের এগেইনস্টে বিভবটা যদি বার করতে হয়, কি করে বার করব? তাহলে তারের এগেইনস্টে বিভবটা বার করতে গেলে কি করে বার করব? করো করো করো, বুদ্ধি লাগাও। কারণ তারের এগেইনস্টে বিভবটা বার করলে আমি পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট পাবো। তাহলে এগেইনস্টে বিভব বার করতে যদি যাওয়া হয়, তাহলে এর মধ্য দিক দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো করছে সেটা আগে বার করতে হবে। এই লুপটার মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো করছে সেইটা আগে বার করতে হবে, না হলে কিন্তু আমরা বার করতে পারছি না। তাই তো? একদম। তাহলে এই লুপের মধ্য দিক দিয়ে কারেন্ট ফ্লো কত হচ্ছে কি করে বার করব? আচ্ছা, এই দুটো রোধ হচ্ছে মানে সিরিজে আছে, তাহলে এর আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত হবে? 4 + 8 মানে হচ্ছে 12 ওহম। ক্লিয়ার? V ইকুয়াল টু কত? V ইকুয়াল টু কত দিয়েছে না? V ইকুয়াল টু দিয়েছে 48 ভোল্ট। V ইকুয়াল টু কত দিয়েছে? 48 ভোল্ট। ও বিসি দৈর্ঘ্যের তার দিয়ে দিয়েছি না? এখানে একটা কোশ্চেনটা ভুল হয়েছে, বিসি নয় এবি, এবি দৈর্ঘ্যের রোধ, এবি দৈর্ঘ্যের তারের রোধ। এখানে একটু লেখা ভুল হয়ে গেছে, সরি, এখানে একটু লেখা ভুল হয়ে গেছে। তাহলে V ইকুয়াল টু কত হচ্ছে? 48 ওহম, 48 ভোল্ট। তাহলে তারটার রোধ আমাকে কত দিয়েছে? তারটার রোধ দিয়েছে 8 ওহম। আমাকে তারটার রোধ কত দিয়েছে? 8 ওহম। 4 ওহমের রেজিস্ট্যান্স একটা কানেক্টেড আছে, তার মানে I ইকুয়াল টু কত পাবো?
আই ইকুয়াল টু কত পাবো, আই ইকুয়াল টু ভি বাই আর, তার মানে 48/12 ইকুয়াল টু 4 অ্যাম্পিয়ার হয়েছে। তাহলে এই তারের এগেইনস্টের পটেনশিয়াল ডিফারেন্স আমরা কি করে বার করব, তারের দুই প্রান্তে পটেনশিয়াল ডিফারেন্স কি করে বার করব, আই ইনটু আর। তাহলে তারের রোধ হচ্ছে কত, 8 ওহম, তারের রোধটা কত, 8 ওহম দিয়েছে, তাহলে আইটা হচ্ছে কত 4, তারের রোধ হচ্ছে কত 8 ইকুয়াল টু কত হচ্ছে 32 ভোল্ট। তাহলে এই দুটো প্রান্তের বিভব হচ্ছে কত, তাহলে এখানটায় কি পেলাম 32 ভোল্ট। তাহলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কত, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কত, ভি বাই এল কত হবে 32 ডিভাইড বাই 10 মিটার, তাই তো। তাহলে ই ইকুয়াল টু আমরা কি পড়ছি, ই ইজ ইকুয়াল টু ভি বাই এল ইনটু এক্স। তাহলে ইটা কত 12 ভোল্টের, ভি বাই এল ইজ ইকুয়াল টু কত 32/10 ইনটু এক্স। তো এক্স ইকুয়াল টু কত হলো 12 ইনটু 10 ডিভাইড বাই 32 বুঝছে। তাহলে এইটাকে এই ফর্মুলাটাকে বার করে ফেললেই হয়ে গেল। কত হলো না x ইকুয়াল টু 3.75 মিটার, 3.75 মিটার। নেক্সট কোশ্চেন আরেকটা দেখে নি, দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট একটা কোশ্চেন দিয়েছে, কোশ্চেন নাম্বার 4। তাহলে এই একটা তার, এই তারে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, ধরো সাপোজ একটা সেল লাগানো আছে, তাহলে এর ক্ষেত্রে গ্যালভানোমিটারটা এই জায়গাটা শো করেছে। তো এই তারটার দৈর্ঘ্য দিয়েছে ধরো 10 মিটার বুঝছে, এটা দিয়েছে ধরো, এটা দিয়েছে 40 ভোল্ট, এটা দিয়েছে 20 ভোল্ট বুঝছে, এটা দিয়েছে 6 ওহম, আর এ বি হচ্ছে তার, এ বি তারের রোধ হচ্ছে 4 ওহম, এটা হচ্ছে সি বিন্দু। তাহলে এই পয়েন্টে আমি কি পেয়েছি, নাল পয়েন্ট পেয়েছি। তাহলে এইখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে কি এক্স, ক্লিয়ার। তাহলে আমাকে ফার্স্টে আমাকে কি বার করতে হবে না, পোটেনশিয়াল গ্রেডিয়েন্টটাকে বার করতে হবে। পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট মানে হচ্ছে কি ভি ডিভাইড বাই এল। তাহলে ভিটা হচ্ছে কত জানি না, এলটা তো আমি জানি 10 মিটার। তাহলে এই তারের সাপেক্ষে আমাকে ভিটাকে বার করতে হবে। তাহলে বার করার জন্য আমি কি করব, ফার্স্টে এই তারের মধ্য দিক দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো করছে সেটাকে আমরা আগে দেখে নিই। তাহলে কি পরিমাণ কারেন্ট ফ্লো করছে, সাপোজ ধরলাম আই, তারের রোধ দিয়েছে কত আর, তোমরাও নিজের তাড়াতাড়ি করো যে আমাকে করে অ্যানসারটা বলো, আই। তাহলে এবারে তাহলে কি করতে হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করে নিতে হবে। এটা কিসে আছে, সিরিজে আছে। তাহলে 6 প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে কত 10 ও আই ইকুয়াল টু বার করতে হবে, ভি ইকুয়াল টু কত 40 ভোল্ট হয়েছে। তাহলে আই ইকুয়াল টু কত হলো 40/10 ইকুয়াল টু 4 অ্যাম্পিয়ার, ক্লিয়ার।
তাহলে এই তারের সাপেক্ষে পোটেনশিয়াল ডিফারেন্স কি হবে না, তারের সাপেক্ষে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে I ইনটু R। তাহলে 4 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তারের রোধ দিয়েছে 4 ওহম, তাহলে কত হলো 16 ভোল্ট। তাহলে বি বিন্দুতে বিভবটা কত হচ্ছে 16 ভোল্ট। তাহলে এইখানটা একটা জিনিস দেখো, আমি কিন্তু বলেছিলাম কি যে তারের সাপেক্ষে যে বিভবটা যে আমরা পাবো সেই বিভবটা যেন ইএমএফ এর বিভব, যে বিভবটা আমরা মেজার করতে যাচ্ছি, যে বিভবটার সাপেক্ষে আমরা মেজার করতে যাচ্ছি তার থেকে অবশ্যই এটাকে বেশি হওয়া উচিত, কিন্তু এই ক্ষেত্রে কমে গেছে, এই ক্ষেত্রে কি হচ্ছে কমে গেছে। তাহলে কি আমরা এই জায়গাটায় নাল পয়েন্টটা কি এই জায়গাটা পাবো কি পাবো না, লক্ষ্য কর অবশ্যই এই 10 মিটার তারের মধ্যে আমি নাল পয়েন্ট কিন্তু পাবো না। আমরা যে একটা থিওরি আমরা পড়েছিলাম তো, যে এই অ্যাপ্লাইড যে আমরা যে সোর্সের যে ব্যাটারিটা লাগিয়েছিলাম তার বিভবের তুলনায় এই বিভবটা ছোট হওয়া উচিত, কিন্তু এই ক্ষেত্রে কি হয়েছে যে যে ব্যাটারি সোর্সটা আমরা দিয়েছিলাম তার বিভবের তুলনায় অ্যাপ্লাইড বিভবটা কি হয়েছে বেশি হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা নাল পয়েন্ট পাবো কি পাবো না, কন্ডিশনটা হচ্ছে এটা, এই ক্ষেত্রে আমরা নাল পয়েন্ট এই তারের মধ্যে পাবো না। দেখে নাও কিভাবে হচ্ছে, দেখো কিভাবে হচ্ছে দেখে নাও। তাহলে V ইকুয়াল টু কত 16/10, তাহলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট আমি কি পেয়েছি V/L ইকুয়াল টু 16/10। তাহলে ফর্মুলা হচ্ছে কি না E ইকুয়াল টু V ডিভাইড বাই L ইনটু x। তাহলে E ইকুয়াল টু কত ছিল 20, V/L হচ্ছে কত 16/10 ইনটু হচ্ছে কত x। তাহলে x ইকুয়াল টু কত পাবো না 200/16। তাহলে 200/16 করতে কত আসছে না 200/16 করতে 12.5 মিটার। তার মানে নাল পয়েন্টটা আমি 12.5 মিটারে গেলে পাবো, কিন্তু তারটা তো আমার 10 মিটারের, তাহলে নাল পয়েন্টটা নিয়ে বাইরে পাবো। তাহলে আমরা এই তারের মধ্যে কিন্তু আমি নাল পয়েন্ট পাচ্ছি না। তাহলে তারের মধ্যে নাল পয়েন্ট পাওয়া যাবে না। ক্লিয়ার হচ্ছে? তাহলে আমাদের যে অ্যাসাম্পশনটা ছিল যে সোর্সের ব্যাটারির তুলনায় অ্যাপ্লাইড ব্যাটারির ইএমএফটা অবশ্যই কম হতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? বোঝা গেছে? অঙ্কটা থেকে ঝপ করে তুলে নাও। এরপরে যেটা আমরা পড়তে চলেছি কি, প্রথম ইউজেস আমরা পড়ে নিয়েছি, সেকেন্ড ইউজেস আমরা কি পড়েছিলাম, দুটি সেলের ইএমএফ এর মধ্যে তুলনা কিভাবে করব, দুটি সেলের ইএমএফ এর তুলনা কিভাবে করব। তাহলে দুটি সেলের ইএমএফ এর মধ্যে তুলনা কিভাবে করব, ছবিটা দেখো, এই হচ্ছে তার, কানেক্ট করেছি, এটা এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। তাহলে এই ব্যাটারির বিভবটা আমি সাপোজ ধরলাম ভি, তারটার দৈর্ঘ্য আমি সাপোজ ধরে নিলাম এল,
এই সেলটার ইএমএফ আমি ধরে নিলাম সাপোজ E1, এই সেলটার ইএমএফ আমি সাপোজ ধরে নিলাম E2, এটা হচ্ছে চাবি K1, এটা হচ্ছে K2। দেখো যখন এই চাবিটাকে আমি জয়েন করব, এই চাবিটা যখন ওপেন, তখন সাপোজ আমি ধরলাম এই সি পয়েন্টে আমি নাল পয়েন্ট পেয়েছি, তখন আমি সি পয়েন্টে নাল পয়েন্ট পাবো। যখন K1 চাবি ক্লোজড এবং K2 চাবি ওপেন, তখন সি পয়েন্টে নাল পয়েন্ট পাওয়া যায়, যার এ বিন্দু থেকে দূরত্ব হচ্ছে কত, x, দূরত্ব x একক। তখন আমি কি দেখব, তখন কারেন্টটা কি হবে, এ ডি ই পাথ বরাবর ফ্লো করবে। তখন এই ইএমএফ এর কোনো ভ্যালু নেই, তখন এই ইএমএফ এর মধ্য দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। তাহলে তখন আমি কি দেখব, তখন এই পয়েন্টটা হচ্ছে 0, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0, তো এটা 0, তো এটা হচ্ছে কত, এখান থেকে কি পরিমাণ কারেন্ট বেরোবে, E1। তাহলে এটা যদি নাল পয়েন্ট শো করে, তার মানে এর মধ্য দিক দিয়ে কোনো কারেন্ট তাহলে ফ্লো করছে না। তাহলে কোনো কারেন্ট যদি ফ্লো যদি না করে, তাহলে এই রেজিস্ট্যান্সের মধ্য দিক দিয়ে কোনো কারেন্টের কোনো পটেনশিয়াল ডিফারেন্সের ড্রপ হচ্ছে না, কোনো পটেনশিয়ালের ড্রপ হচ্ছে না। তাহলে এখানে যদি E1 হয়, তাহলে এখানেও E1, এখানেও E1। তাই এর মধ্যে যদি পটেনশিয়াল ড্রপ না করে, তাহলে এখানকার পটেনশিয়ালটা E1, এখানকার পটেনশিয়ালটা E1। তার মানে আমি এখানটা কি লিখতে পারছিলাম, তাহলে E1 ইকুয়াল টু এখানকার বিভবটা কত, V, E1 is equal to V into X divided by L। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে। এবারে আমি কি করলাম, K1 চাবিটাকে ওপেন করে দিলাম। এবারে আমি কি করলাম K1 চাবিটাকে ওপেন করে দিলাম আর K2 চাবিটাকে ক্লোজ করে দিলাম। তখন কি দেখবো, তখন এই জায়গাটা হচ্ছে কি 0, এই জায়গাটা হচ্ছে কি 0, তাহলে তখন এর মধ্যে দিয়ে কারেন্ট কত যাবে, E2, এর রেজিস্ট্যান্স হচ্ছে কত, R2। তখন এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, এর বর্তনী বিচ্ছিন্ন। তখন আমি কি দেখব, তখন নাল পয়েন্টটা আমি সাপোজ তখন আমি পেলাম এই জায়গাটায়, তখন সাপোজ নাল পয়েন্টটা আমি এই জায়গাটায় পেয়েছি। এটা ধরে রাখো, এটাকে আমি x প্রাইম দিয়ে দিলাম। ক্লিয়ার? তখন নাল পয়েন্টের ডিসটেন্সটা আমি কোথায় পেয়েছি, x প্রাইম ডিসটেন্স। তাহলে তখন কি পাবো না, তখন নাল পয়েন্ট পেয়েছি মানে তখন এই গ্যালভানোমিটারের মধ্য দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না। কোনো কারেন্ট ফ্লো যদি নাই করে, তখন এর মধ্য দিক দিয়ে এই রেজিস্ট্যান্সটার মধ্য দিক দিয়ে কোনো পটেনশিয়ালের ড্রপ হচ্ছে না। তার মানে এখানকার বিভব যদি E2 হয়, তাহলে এখানকার বিভব E2, তো এখানকার বিভব E2, তো এখানকার বিভব E2। তাহলে এবার আমি কি লিখবো, যখন K1 চাবি ওপেন এবং
K2 চাবি ক্লোজড। ক্লিয়ার? যখন K1 চাবি ওপেন এবং K2 চাবি ক্লোজড, তখন কি পেলাম? তখন নাল পয়েন্ট কোন বিন্দুতে পাই? এটা সাপোজ ধরো সি প্রাইম। নাল পয়েন্ট আমি সি প্রাইম বিন্দুতে পাই, যার এ বিন্দু থেকে দূরত্ব কত হয়? এক্স প্রাইম। বুঝা গেছে? অতএব আমরা কি পাবো? E2 ইকুয়াল টু আমরা কি পাবো? ভি এক্স প্রাইম ডিভাইড বাই এল। তাহলে এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, এটা দু নম্বর ইকুয়েশন। তাহলে ইকুয়েশন 1 ডিভাইড বাই 2 যদি করা যায়, ইকুয়েশন 1 ডিভাইড বাই 2 যদি করি, তাহলে কি পাবো? E1 ডিভাইড বাই E2 ইকুয়াল টু কি পাবো? v বাই l কেটে যাবে, তাহলে x ডিভাইড বাই x প্রাইম। তাহলে এই ইকুয়েশনটার ক্ষেত্রে লক্ষ্য করতে হবে x আর x প্রাইমের ভ্যালু তো আমরা পাবোই, কিন্তু এই দুটো ইএমএফ এর মধ্যে যে কোনো একটি অ্যাপ্লাইড সেলের ইএমএফ জানা থাকতে হবে, তবেই কি আমরা এই ইকুয়েশনটা প্রয়োগ করতে পারবো। তাহলে দুটো সেলের ইএমএফ আমরা তুলনা করতে পারলাম। হয়েছে? তাহলে তুলনা। নেক্সট যেটা আমরা করব সেটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আমরা কিভাবে পরিমাপ করি সেটা দেখব। নেক্সট যেটা আমরা দেখব কি না, হাউ টু ডিটারমাইন, 3 নম্বর ইউজেসটা, হাউ টু ডিটারমাইন internal resistance of cell. How to determine internal resistance of cell? কিভাবে আমরা একটা সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স নির্ণয় করব? দেখো, পোলারিটি কিন্তু আমি সেম রেখেছি। এই একটা ইএমএফ, সাপোজ এটা ই, এর বিভবটা আমি ভি ধরলাম, এটার ইন্টারনাল রেজিস্ট্যান্স আর, এর সাপেক্ষে আমি এক্সটার্নাল রেজিস্ট্যান্স লাগিয়েছি ক্যাপিটাল আর, এর সাথে আমি একটা চাবিও লাগিয়েছি। হয়েছে? এটা হচ্ছে চাবি কে। তাহলে যখন এখানটা দেখো, যখন চাবি কে ওপেন, তখন আমি কি দেখবো? তখন তো এটা 0, এটা 0, এটা 0, এটা 0, তো এখানে এর মধ্যে দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, তখন নাল পয়েন্ট আমি এই জায়গাটা পেয়েছি। যখন চাবিটা ওপেন, তখন নাল পয়েন্টটা আমি সাপোজ ধরো সি পয়েন্টে পেয়েছি। তাহলে সি পয়েন্টে পাওয়া মাত্রই হচ্ছে কি এর মধ্যে যদি কোনো কারেন্ট ফ্লো করছে না, তাহলে কারেন্ট ফ্লো যখন করছে না, তাহলে এই রেজিস্ট্যান্স, এটা হচ্ছে কি ইন্টারনাল রেজিস্ট্যান্স এই সেলের, তাহলে এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কোনো পটেনশিয়াল ড্রপ হচ্ছে না,
তাহলে এর মধ্য দিক দিয়ে পোটেনশিয়াল কত হবে ই, তাহলে এই পয়েন্টটা কত হবে ই, তো এই পয়েন্টটা কত হবে ই। তাহলে যখন চাবি কে ওপেন তখন তখন কি লিখতে পারি, তখন ই ইকুয়াল টু আমি কি লিখবো, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট আমাদের মনে আছে, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কত হবে, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট ভি ডিভাইড বাই এল, যেহেতু তারটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের কত এল, তাহলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট ইনটু নাল পয়েন্টের ডিসটেন্স, সাপোজ আমি ধরে নিলাম x, তাহলে ভি বাই এল ইনটু এক্স। আচ্ছা x না দিয়ে L1 দাও, তাহলে ভি L1। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে যখন কে চাবিটা ওপেন তখন আমি ই ইকুয়াল টু এটা পেয়ে গেলাম। বোঝা গেছে? এবারে আমি কি করলাম, চাবিটাকে কি করলাম, ক্লোজ করলাম। এবার কি লিখবো, কে চাবি ক্লোজড। তাহলে কে চাবি যদি ক্লোজড হয় তখন আমি কি পাবো, তখন আর এই জায়গাটায় আমি কিন্তু আর নাল পয়েন্ট পাবো না, কারণ এই রেজিস্ট্যান্সের দ্বারাও কিছুটা পরিমাণ হলেও কি দেখবো, নাল পয়েন্ট কি হবে, কিছুটা পরিমাণ বাধা সৃষ্টি হবে। তাহলে বাধার যদি সৃষ্টি হয় তখন বিভবটা কিছু কি হবে, কিছুটা হলেও কমে যাবে। সাপোজ এই জায়গাটা চলে আসবে, তাহলে এই ডিসটেন্সটা তখন আমি ধরে নিলাম L2, ডিসটেন্সটা কত ধরলাম L2। তাহলে কে চাবি ক্লোজড করলে নাল পয়েন্ট এ বিন্দু থেকে L2 দূরত্বে পাওয়া যায়। এখন অবশ্যই L1 গ্রেটার দেন L2, অবশ্যই L1 টা গ্রেটার দেন অফ L2 অবশ্যই হবে। তাহলে এখন এর মধ্য দিক দিয়ে কারেন্টটা ফ্লো করবে, তাহলে এর মধ্য দিক দিয়ে, তাহলে নাল পয়েন্টটা তো এখানটা পেয়েছি, তাহলে এর মধ্য দিক দিয়ে তো কারেন্ট ফ্লো করছে না, কিন্তু এই ইএমএফটার জন্য তো একটা কারেন্ট ফ্লো করবে এর মধ্য দিয়ে। এই ইএমএফটার জন্য তো কারেন্ট ফ্লো করবে। বোঝা গেছে? তাহলে এবারে আমি এটাকে ধরো নাম দিয়ে দিলাম, এটাকে নাম দিলাম এ বি সি, সি নাম দিয়ে দিচ্ছি, এটাকে ডি, এটাকে নাম দিলাম ধরো এম এন, এটাকে নাম দিলাম পি। তাহলে ডি এম এন পি ডি, এই লুপ এর মধ্য দিয়ে আই পরিমাণ কারেন্ট ফ্লো করবে। ক্লিয়ার হয়েছে? এই লুপের মধ্য দিক দিয়ে কিন্তু আই পরিমাণ কারেন্ট ফ্লো করবে। তাহলে এই লুপের মধ্য দিক দিয়ে যদি আই পরিমাণ কারেন্ট ফ্লো করে, তাহলে সাপোজ আমি ধরে নিলাম কিরচফ ল যদি লাগাই, তাহলে আমি ক্লকওয়াইজ ডিরেকশন ধরে নিয়েছি, তাহলে ক্লকওয়াইজ ডিরেকশন যদি ধরে নিই তাহলে কি পাবো, তাহলে কি পরিমাণ, তাহলে এই রেজিস্ট্যান্সের ওরফে কি পরিমাণ বিভবটা, আগে আইটা বার করে নিই, আগে আই ভ্যালুটা বার করে নিই। তাহলে যদি পাই তাহলে মাইনাস ই minus of IR minus of I capital R equal to 0, Kirchhoff voltage law from KVL law।
তাহলে ই ইকুয়াল টু আমরা কত পাবো, তাহলে আই ইকুয়াল টু, আচ্ছা মাইনাস ই কেন, তাহলে ই ইকুয়াল টু আমরা কত পাবো, আইটাকে উপরে নিয়ে নিই, তাহলে আই ইকুয়াল টু কত হলো আর প্লাস ক্যাপিটাল আর, তো আই ইকুয়াল টু কত হলো ই ডিভাইড বাই আর প্লাস ক্যাপিটাল আর হয়েছে। তাহলে এই পরিমাণ কারেন্টটা এর মধ্য দিক দিয়ে ফ্লো করছে, তাহলে এই পরিমাণ কারেন্টটা ফ্লো করছে, তাহলে এর মধ্য দিক দিয়ে ইএমএফটা কত বের হচ্ছে ই, এখানকার পোটেনশিয়াল ড্রপ কত করছে আইআর, তাহলে এই জায়গাটার পোটেনশিয়াল কত হবে ই মাইনাস আইআর, তাহলে এখানটায় বিভবটা কত জিরো, তাহলে এই রেজিস্ট্যান্সের সাপেক্ষে, এই রেজিস্ট্যান্সের সাপেক্ষে, তাহলে এখানটায় যদি ই মাইনাস আইআর হয়, এখানটায় ই মাইনাস আইআর, এখানটায় যদি ই মাইনাস আইআর হয়, তাহলে এখানটায় হবে কি ই মাইনাস, এখানটায় নয় এই জায়গাটা ই মাইনাস আইআর স্মল আর, কারণ এই পয়েন্টে তো আমি নাল পয়েন্ট পেয়েছি, তাহলে এখানকার যে ডিফারেন্সটা পাবো এখানে সেম, তাহলে এইটার মধ্য দিক দিয়ে সেম, ক্লিয়ার, বুঝতে পেরেছিস? তাহলে জিরো থেকে এত দূর পর্যন্ত পোটেনশিয়াল ডিফারেন্স জিরো মাইনাস ই মাইনাস আইআর, এখান থেকে জিরো মাইনাস ই মাইনাস আইআর, তাহলে এই দুটো পোটেনশিয়াল ডিফারেন্স যদি সেম হয় তাহলে এইটার ক্ষেত্রে আমরা বার করতে পারবোই পারবো কি, তাহলে এইটার বিভবটা কত পেলাম, অতএব ই মাইনাস আইআর ইকুয়াল টু পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট ইনটু L2, তাহলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্টটা কত v ডিভাইড বাই L ইনটু L2, ক্লিয়ার হয়েছে? তাহলে বেরিয়েছে, তাহলে এখান থেকে আমাকে ইটাকে বার করে নিতে হবে, তাহলে ই ইকুয়াল টু কত হচ্ছে ভি ডিভাইড বাই এল L2 মাইনাস প্লাস আইআর, তাহলে আই ভ্যালুটা কত পুট করে দিই, আই ভ্যালুটা কত না, আই ভ্যালুটা আমি আগেই বার করে নিয়েছি, আই ভ্যালুটা কত আগেই বার করে নিয়েছি, ভি ডিভাইড বাই ভি L2 বাই L প্লাস আই ই স্মল আর বাই স্মল আর প্লাস ক্যাপিটাল আর, ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? তাহলে এবারে দেখো, তাহলে এই পাশে আমাদের কি ছিল ই, আচ্ছা আমি এই সাইডটা মুছে দিচ্ছি, তাহলে কি পেয়েছি, এখানটায় লিখছি ইটাকে এক সাইডে নিয়ে নিচ্ছি, তাহলে ই মাইনাস ই আর ডিভাইড বাই স্মল আর প্লাস ক্যাপিটাল আর ইকুয়াল টু ভি L2 ডিভাইড বাই L, তাহলে ইটাকে যদি কমন নিয়ে নেওয়া যায় তাহলে কত হলো স্মল আর প্লাস ক্যাপিটাল আর, স্মল আর প্লাস ক্যাপিটাল আর মাইনাস আর ইকুয়াল টু ভি L2 ডিভাইড বাই L হয়েছে। তাহলে আর আর কাটা গেল, ঠিক হলো তো? এটাকে যদি কমন নিয়ে যায় মাইনাস আর, তাহলে ই আর ডিভাইড বাই স্মল আর প্লাস ক্যাপিটাল আর ইকুয়াল টু ভি L2 বাই L, তাহলে এটাকে আমি ইকুয়েশন নাম্বার 2 করে দিলাম।
আর আগে যে একটা পেয়েছিলাম সেটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 করে দিলাম। আচ্ছা, এটাকে আমি সাইড চেঞ্জও করে নিতে পারি। সাইড চেঞ্জ কি করব, আর এটাকে 1 করেছি। এবারে কি করলাম, 1/2 করব বা 2/1, যা খুশি করি না কেন, আমাকে তো ইকুয়েশন বার করতে হবে। তাহলে 1/2 করলাম, সাপোজ ধরো 1/2 করে দিলাম। তাহলে 1/2 করলে কি পাবো, ই লেফট হ্যান্ড সাইড বাই লেফট হ্যান্ড সাইড, তাহলে ই ডিভাইড বাই ই আর বাই স্মল আর প্লাস ক্যাপিটাল আর ইকুয়াল টু ভি L1 ডিভাইড বাই এল ভি, এগুলো সব ভি, হ্যাঁ এগুলো সব ভি L2 ডিভাইড বাই এল হয়েছে। তাহলে এল ক্যান্সেল, ভি ক্যান্সেল। তো নেক্সট ই ক্যান্সেল, তো স্মল আর ক্যাপিটাল আর বাই আর ইকুয়াল টু L1 বাই L2 হয়েছে। তো এবারে আমরা কি পেতে পারি, স্মল আর বাই ক্যাপিটাল আর প্লাস 1 ইকুয়াল টু L1 বাই L2। তো স্মল আর বাই ক্যাপিটাল আর ইকুয়াল টু L1 বাই L2 মাইনাস 1। তো স্মল আর ইজ ইকুয়াল টু আর ইন্টু L1 বাই L2 মাইনাস 1। তো ইন্টারনাল রেজিস্ট্যান্স আমরা বার করতে পারলাম। ক্লিয়ার হচ্ছে? তাহলে এইভাবে আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্স বার করে নিতে পারলাম, কিছুই ছিল না। তাহলে আজকে আমরা পোটেনশিওমিটারের 3টা ইউজেস পরপর দেখে নিলাম। পোটেনশিওমিটারটা তোমরা যদি খাতা কলম নিয়ে পরপর এগোতে থাকো তাহলে কিন্তু পরপর পড়াগুলো বুঝতেও পারবে। আর একবার পড়ায় মন দিলে পরপর পড়া চলতেই থাকবে। আজকে পোটেনশিওমিটারে এইটুকু পর্যন্ত ক্লাস আজকের মতো শেষ করছি। নেক্সট ক্লাস চুম্বকের উপরে আসবে।